সুপ্রভাত। আজকে আমরা বিশ্বায়ন সম্পর্কে জানব। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বর্তমান যুগে সবচেয়ে পরিচিত একটি শব্দ হলো বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। ব্যবসা বাণিজ্য, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, সাজ পোশাক, ফ্যাশন, স্টাইল, খেলাধুলা, প্রায় প্রতিটি ক্ষেত্রে এখন বিশ্বায়নের ছোঁয়া লেগেছে। বিশ্বায়নের অর্থ কি? বিশ্বায়নের অর্থ হলো পৃথিবীর নানা দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বাধাকে দূর করে ব্যবসা বাণিজ্য সহ সমস্ত ক্ষেত্রে একক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠা করা। বিশ্বায়নকে আমরা সাধারণভাবে জানব এইভাবে যে বিশ্বায়ন হলো পৃথিবীর নানা দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বাধাকে দূর করে ব্যবসা বাণিজ্য সহ সমস্ত ক্ষেত্রে একক বিশ্বের আদর্শ সুপ্রতিষ্ঠিত করা। অধ্যাপক রবার্টসন তিনি প্রথম এই বিশ্বায়ন ধারণাটি প্রবর্তন করেন। উনিশশো 60-এর দশকে বিশ্বায়নের ধারণার উৎপত্তি হয়, আর 1980-র দশকে বিশ্বায়ন শব্দটি ব্যাপক প্রচার লাভ করে। এরপর 1991 খ্রিস্টাব্দের পর থেকে এই ধারণার প্রয়োগ বা প্রচলন শুরু হয়েছে। তবে বিশ্বায়ন শব্দটি নিয়ে সারা বিশ্বেই বিতর্ক চলছে। এর অর্থ, সংজ্ঞা ইত্যাদি নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, লেখকগণ তাদের মধ্যে যেমন মতভেদ রয়েছে। কেউ বলেছেন বিশ্বায়ন মানে আন্তর্জাতিকীকরণ, কেউ বলেছেন উদারীকরণ। আবার অনেকে সমালোচনা করে এটাও বলেছেন যে বিশ্বায়ন মানে পশ্চিমীকরণ। তো এ বিষয়ে আমরা একটা ধারণা করি। জন বেইলিস, প্যাট্রিসিয়া ওয়েন্স এবং স্টিভ স্মিথ এদের তিনজনের সম্পাদিত একটি গ্রন্থ দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স, দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স। তো এই গ্রন্থে তাঁরা 5টি অর্থে বিশ্বায়নকে বুঝিয়েছেন। এই 5টি অর্থ কি কি? সেগুলি হলো আন্তর্জাতিকীকরণ, উদারীকরণ, সর্বজনীনতা, পশ্চিমীকরণ ও সীমান্ত লোপকরণ। আন্তর্জাতিকীকরণ কি? মানে আন্তর্জাতিকীকরণ বলতে বোঝায় যে যা দেশের গণ্ডি মুছে, অর্থাৎ প্রত্যেকটা দেশের যে একটা সীমারেখা আছে সেটা মুছে পারস্পরিক নির্ভরশীলতাকে বাড়িয়ে তোলে। দ্বিতীয়, উদারীকরণ। এটির অর্থ আর্থিক বিষয়ে উদারনীতি, অর্থাৎ সহজ কথায় যার মানে সকল দেশের বৈষয়িক বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে একটা খোলামেলা সুসংহত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা। তৃতীয়ত, সর্বজনীনতা। এর অর্থ বিশ্বের প্রায় সব প্রান্তের সব ধরনের মানুষের ওপর এর সর্বব্যাপী প্রভাব, অর্থাৎ বিশ্বায়নের সর্বব্যাপী প্রভাব।
চতুর্থত পশ্চিমীকরণ। পশ্চিমীকরণ বলতে প্রধানত মার্কিন সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক প্রভাব বিস্তার করাকে বোঝানো হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক প্রভাব বিস্তারকেই বোঝানো হয় এই পশ্চিমীকরণ শব্দটির মধ্যে দিয়ে। আর শেষ যে শব্দটি সেটি হলো সীমান্ত লোপকরণ। এটার অর্থ রাষ্ট্রের সীমান্ত সম্পর্কে যে কঠোর ব্যবস্থা সেটিকে হ্রাস করা এবং এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত ব্যবস্থা সহজ করা। এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাতায়াত করাটা খুব সহজসাধ্য ব্যাপার নয়, সেক্ষেত্রে অনেক রকম প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়। তো সীমান্ত সম্পর্কে কঠোর ব্যবস্থা হ্রাস করে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত ব্যবস্থা সহজ করাই হলো সীমান্ত লোপকরণ। তো তাহলে আন্তর্জাতিকীকরণ অর্থাৎ দেশের গণ্ডি মুছে পারস্পরিক নির্ভরশীলতা বাড়িয়ে তোলা, উদারীকরণ, সর্বজনীনতা, পশ্চিমীকরণ, সীমান্ত লোপকরণ, এইগুলি বলেছেন জন বেইলিস, প্যাট্রিসিয়া ওয়েন্স এবং স্টিভ মিথ তাদের দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থে। বিশ্বায়ন ধারণাটির যিনি প্রবর্তক রোল্যান্ড রবার্টসন, তিনি এ সম্পর্কে বলেছেন যে বিশ্বের সংকুচিতকরণ ও একত্রীকরণই হলো বিশ্বায়ন, অর্থাৎ বিশ্বকে ছোট করে দেওয়া এবং এক করে দেওয়া, এটিই হলো বিশ্বায়ন। জোসেফ স্টিগলিথ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে বিশ্বায়ন প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের নিবিড় একাত্ম বা ঘনিষ্ঠতার সংহতি। তো এগুলোকেই বলা হয় বিশ্বায়ন। তো এই সমস্তগুলো নিয়ে আমরা কি বুঝলাম যে বিশ্বায়ন বলতে কি বোঝায়? বিশ্বায়ন বলতে বোঝায় গ্লোবাল ভিলেজ, অর্থাৎ আমরা যেমন গ্রামে বসবাস করি বা শহরে বসবাস করি, গ্রামে বা শহরে যেখানেই আমরা বসবাস করি না কেন সেখানে মানুষজনের আচার আচরণ, ভাষা, সংস্কৃতি, চালচলন, রীতিনীতি এবং আদান প্রদান, এই সমস্তগুলো যেমন চলে, এইটাকেই যদি ব্যাপকভাবে আমরা দেখি গোটা বিশ্ব জুড়ে, অর্থাৎ গোটা বিশ্বটাই মনে হবে যেন একটা গ্রাম। পৃথিবীর যে প্রান্তেই যাওয়া যাক না কেন সেখানেই মনে হবে যে এটা আমার এলাকার মতোই। অর্থাৎ আমি আমার গ্রামেতে আমার কালচার, সংস্কৃতি যেমন, গোটা বিশ্ব জুড়ে একই সংস্কৃতি, একই ভাষা, একই চালচলন, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, এইটা যদি দেখা যায় তাহলে আমরা তাদেরকে বলবো, এবং এটি গড়ে তোলার যে প্রচেষ্টা সেটি হলো বিশ্বায়ন। এবার আমরা সাধারণভাবে একটা সংজ্ঞা যদি আমাদেরকে দিতে বলা হয় তাহলে আমরা সেটা কিভাবে দেব? সেখানে বলা হচ্ছে যে বিশ্বায়ন হলো এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া। প্রথমে মাথায় রাখতে হবে যে এটি বিশ্বায়নটা হচ্ছে একটি প্রক্রিয়া, প্রসেস, এটি কোনো মতবাদ নয় বা কাল্পনিক বিষয় নয়, এটি হলো একটি প্রক্রিয়া বা প্রসেস, যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে
বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব হয়। অর্থাৎ বিশ্বায়ন হলে একটা বিশ্বব্যাপী গোটা বিশ্বজুড়ে চলা একটা প্রক্রিয়া, যেখানে রাষ্ট্রের ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো যায়, তাকে আমরা বলবো বিশ্বায়ন। তো এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়ন নিয়ে সাম্প্রতিককালে সমগ্র বিশ্ব আলোড়িত হলেও তা নতুন কোনো ধারণা বা মতাদর্শ কিন্তু নয়। কারণ শিল্প বিপ্লবের পরবর্তী সময় থেকেই ঔপনিবেশিকতার হাত ধরে এক মহাদেশ থেকে অন্য মহাদেশের পুঁজির গমনাগমন ঘটেছে। ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি কাঁচামাল ও উদ্বৃত্ত মূল্য লুণ্ঠনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে পুঁজি রপ্তানি করেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 20 শতকের 70 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত পুঁজিবাদ গড়ে ওঠে। অর্থাৎ সমস্ত কিছু রাষ্ট্রই নিয়ন্ত্রণ করত, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়গুলো, আর্থিক দিকগুলো সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে আর রাষ্ট্র। কিন্তু নানা কারণে উন্নত পুঁজিবাদী দেশগুলি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এবং সেই সময় নয়া উদারনীতিবাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবক্তারা অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অবসান ঘটিয়ে অবাধ বাণিজ্য নীতির তত্ত্ব প্রচার করেন, অর্থাৎ লেসে ফেয়ার নীতির তত্ত্ব প্রচার করতে শুরু করেন। আর এই অবাধ বাণিজ্য নীতির তত্ত্বের উপর ভিত্তি করে এই বিশ্বায়নের ধারণাটি গড়ে ওঠে। আর এর ফলে নয়া সাম্রাজ্যবাদী লিপ্সার শোষণমূলক চরিত্রটিকে আড়াল করার জন্যই এটির নাম দেওয়া হয় বিশ্বায়ন। বিশ্বায়নের প্রকৃতিকে আমরা 3টে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এর প্রথম যে প্রকৃতি, প্রথম যে দিকটি রয়েছে সেটি হচ্ছে আর্থিক দিক, দ্বিতীয় রাজনৈতিক দিক এবং তৃতীয়ত সাংস্কৃতিক দিক। এর আর্থিক দিকটা কিরকম, অর্থাৎ আর্থিক দিকে বিশ্বায়নের প্রকৃতিটা কিরকম, নেচার কিরকম, এ প্রসঙ্গে একজন ব্যক্তির নাম না করলেই নয়। তিনি হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচি। তো তিনি বিশ্বায়ন প্রক্রিয়ায় এই আর্থিক ক্ষেত্রে কতগুলি গুরুত্বপূর্ণ দিকের কথা উল্লেখ করেছেন। তো তিনি এর আর্থিক দিকগুলোকে যেভাবে তুলে ধরেছেন, সেখানে তিনি বলেছেন যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্য, সেই বাণিজ্যের বৃদ্ধি, ব্যাপক প্রসার, আর সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের মানুষজনের অভিগমন এবং নির্গমন, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে এক দেশে আসা এবং যাওয়া, যাতায়াত, দেশের মধ্যে আসা, অভিগমন এবং নির্গমন বা চলে যাওয়া, এবং তারই সঙ্গে সঙ্গে এক দেশের পুঁজি অন্য দেশের বিনিয়োগ। এই বিশ্বায়নের ফলে একজন মানুষ অন্য দেশে পুঁজি বিনিয়োগ করতে পারে, অর্থাৎ ইনভেস্ট করতে পারে, এবং শুধু ইনভেস্ট করতেই পারে না, তার সঙ্গে সঙ্গে অন্য দেশে পুঁজি বিনিয়োগ করে সেখানে শিল্পজাত দ্রব্য বা
কৃষিজ পণ্য বা পরিষেবা সেইগুলি সেই দেশে বা অন্য কোনো দেশে আবার বিক্রয়ের প্রবাহ সৃষ্টি করতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি বিদেশে কোনো একটি রাষ্ট্রে পুঁজি বিনিয়োগ করলো এবং সেখানের সেই দেশের শিল্পজাত দ্রব্য, কৃষিজ পণ্য, পরিষেবামূলক পণ্য সেই সমস্তগুলি সেই দেশকেই অথবা অন্য কোনো দেশেও সে বিক্রির প্রবাহ বা বিক্রি করতে পারে। এটি বা বহুজাতিক অথবা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যেমন আমরা এক্ষেত্রে উল্লেখ করতে পারি যেমন গাড়ির কোম্পানিগুলোর ক্ষেত্রে, বা যেমন টাটা কোম্পানি বা রিলায়েন্স, এই সমস্ত বহুজাতিক যে সমস্ত সংস্থাগুলি আছে সেই বাণিজ্য সংস্থাকে, বহুজাতিক বাণিজ্য সংস্থাগুলিকে বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদনের অবাধ স্বাধীনতা দান। তো এইগুলোকেই বিশ্বায়নের আর্থিক দিক বলা হয়। তো আর্থিক দিকের মধ্যে কি আছে, আর্থিক দিকগুলো কিরকম হয় না, এখানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে, এক দেশের মানুষ অন্য দেশে যাতায়াত করতে পারে, এক দেশের পুঁজি অন্য জায়গায় বিনিয়োগ করা যায়, অথবা অন্য দেশে সেই পুঁজিকে কাজে লাগিয়ে শিল্পজাত দ্রব্য বা কৃষিজ দ্রব্য সেই রাষ্ট্রে অথবা অন্য কোনো জায়গায় একটা বিক্রির একটা সুযোগ তৈরি করা এবং অবাধ বাণিজ্য চালানো, এগুলি বিশ্বায়নের আর্থিক দিকের মধ্যে পড়ে। আর এই যে বহুজাতিক সংস্থাগুলি, তো সেই বহুজাতিক সংস্থাগুলির যে ব্যাপক অর্থের প্রয়োজন হয়, সেটি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা সেইগুলি তারা তাদের পুঁজির যোগান দিয়ে থাকে, যেমন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা বিশ্ব ব্যাংক বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এরা অনেক ক্ষেত্রে এই বহুজাতিক সংস্থাগুলিকে সাহায্য করে থাকে। নেক্সট যে দ্বিতীয় দিকটি রয়েছে সেটি হলো রাজনৈতিক দিক। রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতি রাষ্ট্রের সম্পূর্ণ বিরোধী। জাতি রাষ্ট্রের সম্পূর্ণ বিরোধী হলো বিশ্বায়ন। কারণ সাধারণভাবে রাষ্ট্রের প্রকৃতি যদি গণতান্ত্রিক হয়, অর্থাৎ গণতান্ত্রিক প্রকৃতি সম্পন্ন কোনো রাষ্ট্রে সেখানকার মানুষের সুযোগ সুখ সুবিধা দেখার জন্য সরকার থাকে এবং সেই রাষ্ট্র, গণতান্ত্রিক প্রকৃতি সম্পন্ন রাষ্ট্র, সাধারণ মানুষের স্বার্থে পুঁজির অবাধ মুনাফা ও অবাধ লুণ্ঠনের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করে থাকে। অবাধ লুণ্ঠনের কথা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই বহুজাতিক সংস্থাগুলি যে পরিমাণ অর্থ লগ্নি করতে পারে বা বিনিয়োগ করতে পারে, বা তারা যে ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে, দেশীয় ক্ষেত্রে সেরকম প্রযুক্তি বা ব্যক্তিগত ক্ষেত্রে সেরকম প্রযুক্তি বা সেরকম পুঁজির যোগান দেওয়া সম্ভব হয় না, যার ফলে এই সমস্ত বহুজাতিক সংস্থাগুলি তারা প্রচুর পরিমাণে মুনাফা লাভ করে এবং তারই ফলে দেশীয় যে সমস্ত শিল্প কারখানা সেগুলো অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে অবাধ লুণ্ঠনের উপর বাধা নিষেধ আরোপ করা। তবে জাতি রাষ্ট্রের বিরোধী হলেও বিশ্বায়ন রাষ্ট্র না থাকার কথা কিন্তু কখনোই বলে না। অর্থাৎ রাষ্ট্র থাকবে না, রাষ্ট্রেও বিলোপ হয়ে যাবে, বিলোপ ঘটবে, রাষ্ট্রের বিলোপ সাধন হবে, এই রকম কথা বিশ্বায়ন কখনোই বলে না। বিশ্বায়ন কি চায়? বিশ্বায়ন চায় যে একটা ন্যূনতম রাষ্ট্র, অর্থাৎ মিনিমাল স্টেট থাকবে, সে জনগণের
যতটুকু দরকার ততটুকুই, জনগণ যতটুকু চাইবে ততটুকু শুধুমাত্র দেখবে, বাকি অংশটি এই সমস্ত বাণিজ্যের হাতে ছেড়ে বা অবাধ বাণিজ্যের উপর ছেড়ে দিতে হবে। তো বিশ্বায়ন মিনিমাল স্টেট বা ন্যূনতম রাষ্ট্রের কথা বলে, বিশেষ করে স্বায়ত্ত শাসনের উপরে এরা বেশি আগ্রহী। কারণ গোটা আন্তর্জাতিক ক্ষেত্র জুড়ে চলা যে বিশ্বায়ন, তার যে কুপ্রভাব, যদি রাষ্ট্র ব্যবস্থা না থাকে, যদি গোটা আন্তর্জাতিক ব্যবস্থা, গোটা বিশ্ব জুড়ে একটি রাষ্ট্রের কথা আমরা কল্পনা করি, তাহলে বিশ্বায়নের যে কুপ্রভাব, তার সমস্ত দায় এসে পড়বে বিশ্বায়নের উপর। তাই এই দায় এড়ানোর জন্য বিশ্বায়ন সবসময় চায় যে একটি রাষ্ট্র ব্যবস্থা থাক, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থা সবসময় হবে ন্যূনতম রাষ্ট্র বা মিনিমাল স্টেট। এবং এরা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানের উপর বেশি আগ্রহী, কারণ জাতিরাষ্ট্রের তুলনায় এই স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠানগুলি বিশ্বায়নের সঙ্গে সেইভাবে দর কষাকষিতে এঁটে উঠতে পারে না। অর্থাৎ জাতিরাষ্ট্রগুলি পুঁজির সঙ্গে যতখানি দর কষাকষি করতে পারে, ক্ষুদ্র ক্ষুদ্র স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলি সেই সামর্থ্য থাকে না। তাই সেগুলি এই পুঁজির নির্দেশেই পরিচালিত হতে বাধ্য, স্বায়ত্তশাসনগুলি পুঁজির নির্দেশে পরিচালিত হতে বাধ্য হয়। এবং এইভাবে বিশ্বায়নের পাশাপাশি বিশ্বের আঞ্চলিকীকরণও ঘটে যায়। তো এটি গেল এই রাজনৈতিক দিক। সাংস্কৃতিক দিক, বিশ্বায়নের প্রধান লক্ষ্য যে উন্নত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নয়নশীল এবং অনুন্নত যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশে যে ধ্রুপদী সংস্কৃতি, সেই জগৎকে তছনছ করে দেওয়া। একই সঙ্গে বিজ্ঞানের অভাবনীয় উন্নতিকে কাজে লাগিয়ে বিদেশি ভোগবাদী সমাজের পণ্যকে নতুন মোড়কে হাজির করা। ফলে ভিন্ন সাংস্কৃতিক ধারা আজ রাষ্ট্রের গণ্ডি অতিক্রম করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে সারা বিশ্বে সমজাতীয় সংস্কৃতি গড়ে ওঠার রাস্তাও সুগম হয়েছে। ইন্টারনেট ও টিভির দৌলতে আজ সারা বিশ্বের মানুষ অল্প ব্যয়ে উন্নত সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়েছে। তাই আমরা এরকম বলতেই পারি যে বিশ্বায়ন ও সংস্কৃতির পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় সংস্কৃতির যে ধারণা, সেটা আজকে যেন সেকেলে হয়ে গেছে। কারণ আমরা ছেলে মেয়েদের দিকে যদি তাকাই, তাহলে সেখানে দেখবো যে পরনে জিন্স, গোটা বিশ্ব জুড়েই পরনে জিন্স, পায়ে বাহারি জুতো, হাতে কোল্ড ড্রিঙ্কস, চোখে সানগ্লাস, মুখে ফাস্টফুড আর কানে স্মার্টফোন। এই যে চিত্র, এই চিত্রটা আমরা পৃথিবীর যেখানে যাব সেখানে একই চিত্র দেখতে পাবো। এবং তারই সঙ্গে সঙ্গে কি করা হচ্ছে না, ভারতের বিভিন্ন ক্রীড়া জগৎ বা বিশ্বের ক্রীড়া জগৎ, সঙ্গীত জগৎ, চিত্র জগতের নায়ক নায়িকার মাধ্যমে বিজ্ঞাপিত করা হচ্ছে বিভিন্ন দ্রব্য সামগ্রীকে, এবং সেই মতো পণ্য বাজারজাতও করা হচ্ছে। অর্থাৎ এইভাবে ভোগবাদী সংস্কৃতি উন্নয়নশীল দেশগুলির নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করে বিশ্বায়িত সংস্কৃতির সঙ্গে আঞ্চলিক সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে জন্ম দিয়েছে এক নতুন ধরনের সংস্কৃতি। আজকে প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি জাতির যে নিজস্ব সংস্কৃতি, সেগুলি একটা ব্যাপক সংকটের মুখে এসে দাঁড়িয়ে গেছে। বিশ্বের উন্নত ধনী রাষ্ট্রগুলি তারা তাদের সংস্কৃতি
প্রচার মাধ্যম, গণমাধ্যমের মাধ্যমে গোটা বিশ্বের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং বিশ্বায়নের প্রক্রিয়ার হাত ধরে গোটা বিশ্ব সেই দিকেই ধাবিত হচ্ছে। তো এই গেল আর্থিক দিক, রাজনৈতিক দিক এবং সাংস্কৃতিক দিক। এই যে অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের জন্য একটি বড় কোশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক এবং এখান থেকে বড় কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় 90% এখান থেকে বড় কোশ্চেন আসতে পারে এবং এখান থেকে যে ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলি এবার একটু দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। প্রথমত যে প্রশ্নটি আসতে পারে বিশ্বায়ন কাকে বলে। বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। হোয়াট ইজ গ্লোবালাইজেশন? ডিসকাস দ্য নেচার অফ গ্লোবালাইজেশন। 2 + 6 = 8। অথবা এমনও হতে পারে কোশ্চেনটি আরেকটু অন্যভাবে বলা হতে পারে যে বিশ্বায়নের সংজ্ঞা লেখো, বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। রাইট দ্য ডেফিনেশন অফ গ্লোবালাইজেশন, অ্যানালাইজ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ গ্লোবালাইজেশন। এটিও 2 + 6 = 8। তো দুটি প্রশ্ন যাই হোক না কেন, দুটি প্রশ্নের মূল যে উত্তর সেটি কিন্তু একই হবে। বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের সংজ্ঞা লেখো, একই জিনিস। বিশ্বায়নের প্রকৃতি বলতেও তোমাদের 3টি প্রকৃতি বলতে হবে, আর্থিক দিক, রাজনৈতিক দিক এবং সাংস্কৃতিক দিক। এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করার কথা, এই একই ব্যাপার। সেখানে তোমাদের আর্থিক দিক, রাজনৈতিক দিক এবং সাংস্কৃতিক দিক এগুলি উল্লেখ করতে হবে। অর্থাৎ প্রশ্ন দুটি হলেও উত্তর এক, দুটি প্রশ্নের উত্তর একই হবে। তো তোমরা এইভাবে কোশ্চেনটা যদি তৈরি করতে চাও তাহলে কি কি করতে হবে? এই প্রশ্নটা তৈরি করতে গেলে প্রথমে একটি ভূমিকা দিতে হবে এবং তারপরে বিভিন্ন ব্যক্তির দেওয়া বিশ্বায়নের সংজ্ঞা এবং তারই সঙ্গে সঙ্গে একটি সাধারণ সংজ্ঞা তোমাদেরকে দিতে হবে এবং তারপর বিশ্বায়নের যে 3টি প্রকৃতি আলোচনা করা হলো, আর্থিক দিক, রাজনৈতিক দিক এবং সাংস্কৃতিক দিক, এই 3টি প্রকৃতি আলোচনা করতে এবং শেষে একটি উপসংহার তোমাদের দিতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ হবে। এটি তোমাদের হোম টাস্ক, এটি তোমরা ভালোভাবে তৈরি করে নেবে বাড়িতে এবং আশা করা যায় পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, যারা 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।